একদিন ঘুম থেকে উঠে দেখলেন আপনার শহরকে বিশাল বিশাল কিছু দানব আক্রমণ করেছে, আর তার মধ্যে একটা দানব আবার অদৃশ্য, যাকে চোখেই দেখা যায় না। ঠিক যখন মনে হচ্ছে সবকিছু শেষ, তখনই হঠাৎ করে আকাশ থেকে নামে এক বিশাল রূপালী হিরো। কিন্তু গল্পটা যতটা সহজ মনে হচ্ছে ততটা সহজ না, কারণ প্রশ্নটা হলো এই হিরোটা কে? সে কি আদৌ বন্ধু, নাকি বন্ধুদের মুখোশ পরে থাকা আরো বড় কোনো শত্রু? আর কি হবে যখন আপনি জানতে পারবেন যে মানব জাতিকে বাঁচানোর দায়িত্বে থাকা এই হিরোরই নিজেরই একটা বিশাল রহস্য আছে, যা জানলে আপনার পায়ের তলার মাটিও সরে যাবে। এই গল্পের আসল ভিলেন কে আর আসল হিরোই বা কে, তা বুঝতে আপনার মাথায় ঘুরে যাবে। তো চলুন না দেরি না করে শুরু করা যাক জাপানের সব থেকে বড় সুপার হিরোর গল্প। হ্যালো মুভিম্যানের বন্ধুরা, আমাদের আজকের গল্পের নাম শিন আল্ট্রাম্যান। গল্পের শুরুটা হয় জাপানে, যেখানে মহাকাশ থেকে আসা বিশাল বিশাল দানবদের আক্রমণে সাধারণ মানুষের জীবন ভয় আর আতঙ্কে কাটছিল। এই দানবদের নাম দেওয়া হয়েছিল কাইজু। মানুষ দীর্ঘদিন ধরে গবেষণা করে এই কাইজুদের সঙ্গে লড়াই করার জন্য নতুন নতুন প্রযুক্তি তৈরি করার চেষ্টা করছিল, আর এই লড়াইয়ের জন্য জাপানের সরকার একটা বিশেষ টিমও তৈরি করেছিল। কিন্তু সম্প্রতি এক নতুন ভয়ঙ্কর কাইজু সবাইকে চিন্তায় ফেলে দিয়েছিল। এই কাইজুটা ছিল অদৃশ্য, মানে ওকে দেখাই যেত না। এর নাম ছিল নিরঙ্গা। সে চারিদিকে শুধু ধ্বংসলীলা চালাচ্ছিল। জাপানের সেনাবাহিনী তদন্ত করে জানতে পারে যে নিরঙ্গার মধ্যে গায়েব হয়ে শক্তি তো আছেই, তার উপরে আবার বিদ্যুৎ শোষণ করে নিজের শক্তি সে বাড়াতেও পারে। তাকে আটকানোর জন্য সরকার শহরের সমস্ত পাওয়ার গ্রিড বন্ধ করার নির্দেশ দেয়। যখন নিরঙ্গা দেখলো যে সে আর বিদ্যুৎ শোষণ করতে পারছে না, তখন সে রাগে পুরো পাওয়ার গ্রিডটাই ধ্বংস করে দেয় আর বিদ্যুতের খোঁজে অন্যদিকে এগিয়ে যেতে থাকে। এদিকে সেনাবাহিনী নিরঙ্গার উপর অনেকগুলো মিসাইল দিয়ে হামলা করে, কিন্তু নিরঙ্গা তার আশ্চর্য ক্ষমতা দিয়ে সেই মিসাইলগুলো বাতাসেই নষ্ট করে দেয়। আর এই পরিস্থিতি সামলাতে সরকার এবার নিরঙ্গার উপর নিউক্লিয়ার বোমা হামলার কথা ভাবতে থাকে, কিন্তু তাতে তো লক্ষ লক্ষ সাধারণ মানুষেরও জীবন চলে যাবে। তাই তারা এবার অনেক ভেবে একটা অন্য উপায় বের করলো। যেহেতু কাইজুটার শক্তি হলো বিদ্যুৎ, তাই তারা ঠিক করলো যে সারা দেশে বিদ্যুৎ ততক্ষণ বন্ধ থাকবে যতক্ষণ না নিরঙ্গার নিজে থেকেই বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু দেশের প্রধানমন্ত্রীও এই প্রস্তাবে অনুমতি দিল না। সবার আশা যখন প্রায় শেষ, ঠিক তখনই আকাশে একটা ইউএফও দেখা যাচ্ছিল, আর সেটা খুব দ্রুত নিরঙ্গার দিকে এগিয়ে যাচ্ছিল। ওই একই সময়ে আমরা কামিনাগা নামের একজন স্পেশাল এজেন্টকে দেখতে পাই, যে একটা ছোট্ট বাচ্চাকে নিরঙ্গার আক্রমণ থেকে বাঁচানোর জন্য তার পিছনে ছুটছিল। অন্যদিকে সেনাবাহিনী দেখলো ওই বিশাল ইউএফও থেকে মানুষের মতো দেখতে একটা বিশাল রোবট নেমে এসেছে, আর প্রাথমিকভাবে তারা এর নাম দেয় হিউম্যানয়েড। তখনই নিরঙ্গা বুঝতে পারে যে হিউম্যানয়েড তার জন্য বিপজ্জনক হতে পারে। সে সঙ্গে সঙ্গে 5 লক্ষ ওয়াটের একটা বিদ্যুতের ঝাটকা দিয়ে আক্রমণ করে বসে। কিন্তু অবাক ব্যাপার হলো, এত শক্তির আক্রমণের পরেও হিউম্যানয়েডের কিছুই হলো না। এটা দেখে তো সবাই অবাক। নিরঙ্গা যখন বুঝতে পারে তার আক্রমণ কোনো কাজেই আসছে না, তখন সে হঠাৎ করে গায়েব হয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর হিউম্যানয়েড তার হাতের ইশারা করতেই তার হাত থেকে এক প্রচন্ড প্লাজমা রশ্মি বেরিয়ে সোজা নিরঙ্গাকে আঘাত করে, আর সেখানেই নিরঙ্গা ছাই হয়ে যায়। এদিকে সরকারি অফিসাররা যখন দেখলেন যে হিউম্যানয়েড তাদেরকে নিরঙ্গার হাত থেকে বাঁচিয়েছে, তারা তার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু হিউম্যানয়েড সেই মুহূর্তে আবারও হাওয়ায় উড়ে গায়েব হয়ে যায়। এই ঘটনার কিছুদিন পর বৈজ্ঞানিক গবেষণা দলে আসামি নামের একটা নতুন মেয়ে যোগ দেয়। সে টিমের ক্যাপ্টেন তামুরা আর বাকিদের সাথে পরিচিত হয়। ক্যাপ্টেন তামুরা তার বসকে মহাকাশ থেকে আসা হিউম্যানয়েডের ব্যাপারে রিপোর্ট দেন, যদিও তারা জানতো না যে সে কোথা থেকে বা কিভাবে এসেছে। টিম তার নাম দেয় আল্ট্রাম্যান। কিছুদিন পর খবর আসে যে শহরে একটা নতুন কাইজু আক্রমণ করেছে। সবাই মিলে সেটার প্রতিরোধ করার জন্য প্রস্তুত হয়ে যায়। এই দানবটা মাটির নিচের দিকে এগিয়ে যাচ্ছিল, যার ফলে চারিদিকে ভয়ঙ্কর ভূমিকম্প হচ্ছিল। বিজ্ঞানীরা পরীক্ষা করে জানতে পারে যে কাইজুটার শরীর থেকে প্রচন্ড পরিমাণের রেডিয়েশন বেরোচ্ছে। যদি এটা মাটির উপরে এসে হামলা করে, তাহলে সাধারণ মানুষের বিরাট ক্ষতি হয়ে যাবে। স্পেশাল টিম এই নতুন কাইজুটার নাম দেয় গাবোরা। এখন সবাই মিলে একে মারার উপায় খুঁজতে লাগে, যাতে এই রেডিয়েশন বাইরে ছড়িয়ে না পড়ে। এর জন্য এমন মেশিন ব্যবহার করতে হবে যা দানবটাকে মাটির নিচেই মেরে ফেলতে পারে। খুব তাড়াতাড়ি টিমের 3 জন বিমান নিয়ে ওই এলাকায় পৌঁছে যায়, আর কাইজুটার উপর অনেকগুলো মিসাইল দিয়ে হামলা করে। কিন্তু এতেও কাইজুটার কিছুই হয় না, বরং তার রাগ আরো বেড়ে যায়। কিছুক্ষণের মধ্যেই গাবোরা মাটি থেকে বেরিয়ে আসে, আর সবাই তার ভয়ঙ্কর রূপ দেখতে পায়। তার মুখের জায়গায় একটা বিশাল বড় ড্রিল মেশিন লাগানো ছিল, যেটা দিয়ে সে মাটি খুঁড়ে এগিয়ে যাচ্ছিল। স্পেশাল টিম তখন ঠিক করে যে তারা নিজেরা এই ঘটনাস্থলে গিয়ে গাবোরা সম্পর্কে তথ্য জোগাড় করবে। কিন্তু যাওয়ার পথে কামিনাগা তার টিম থেকে আলাদা হয়ে অন্য একটা রাস্তায় চলে যায়। সে জঙ্গলের মধ্যে খুব দ্রুত দৌড়তে শুরু করে, আর নিজের পকেট থেকে একটা অদ্ভুত ধরনের ডিভাইস বের করে, আর সেটার বোতাম টিপতেই হঠাৎ আল্ট্রাম্যান সবার সামনে চলে আসে। সেখানে উপস্থিত সব বিজ্ঞানীরা তো একেবারে অবাক হয়ে যান। আল্ট্রাম্যান একটু সময় নষ্ট না করে সোজা উড়ে গাবোরার কাছে পৌঁছে যায়। এদিকে বিজ্ঞানীরা নিজেদের মধ্যেই আলোচনা করছিলেন যে আল্ট্রাম্যানের কোনোভাবে গাবোরার সামনে তার সেই প্লাজমা রশ্মি ব্যবহার করা উচিত হবে না, কারণ এতে যে পরিমাণে রেডিয়েশন ছড়াবে তা পুরো জাপানকে ধ্বংস করে ফেলবে। অন্যদিকে তখন আল্ট্রাম্যান গাবোরার সামনে গিয়ে হঠাৎ শূন্যে লাফ দেয়, আর তারপর পরপর কয়েকটা ডিগবাজি খেয়ে সোজা গাবোরার উপর এমন জোরে আঘাত করে যে সে অনেক দূরে ছিটকে পড়ে। এই আক্রমণে গাবোরা ভীষণ রেগে যায়, আর তার ড্রিল মেশিনের শক্তি দিয়ে আল্ট্রাম্যানের উপর পাল্টা আক্রমণ করে। সে আল্ট্রাম্যানকে ঘায়েল করার অনেক চেষ্টা করে, কিন্তু আল্ট্রাম্যান এক ঘুষিতে তাকে দূরে ছুড়ে ফেলে দেয়। গাবোরা বুঝতে পারে যে তার এই
আক্রমণ কোনো কাজে আসবে না, তাই সে আল্ট্রাম্যানের উপর নিজের রেডিয়েশনের রশ্মি দিয়ে হামলা করার চেষ্টা করে। কিন্তু আল্ট্রাম্যান এবার নিজের চারপাশে একটা সুরক্ষা বর্ম তৈরি করে নিজেকে বাঁচিয়ে নেয়, কিন্তু আবার সাথে সাথেই সে তার সুরক্ষা বর্মটা সরিয়ে ফেলে, যার ফলে আশেপাশের পুরো রেডিয়েশনের রশ্মিগুলো তার শরীরে প্রবেশ করে। আর এর ফলে আল্ট্রাম্যানের শরীরের লাল অংশগুলো সবুজ হতে শুরু করে। এত ভয়ঙ্কর রেডিয়েশনের আঘাতের সত্ত্বেও আল্ট্রাম্যান গাবরার দিকে এগিয়ে যেতে থাকে, আর যখন সে গাবরার কাছে পৌঁছায় তাকে এমন জোরে একটা ঘুষি মারে যে গাবরা সেখানে অজ্ঞান হয়ে যায়। এরপর আল্ট্রাম্যান তাকে তুলে আকাশে উড়ে যায় আর আবারও মহাকাশে গায়েব হয়ে যায়। এদিকে বিজ্ঞানীদের দল তো আল্ট্রাম্যানের এই বীরত্ব দেখে অবাক হয়ে গিয়েছিল, কিন্তু আসামি তখন একটা কথাই ভাবছিল, আল্ট্রাম্যান কিভাবে জানতো যে গাবরার উপর প্লাজমা রশ্মি দিয়ে আক্রমণ করা যাবে না। কিছুদিন পর আমরা দেখতে পাই যে আল্ট্রাম্যান এখন পুরো পৃথিবীতে একজন হিরো হয়ে উঠেছে, যে কিনা কাইজুগুলোকে হারিয়ে মানুষদেরকে রক্ষা করে। কিন্তু একদিন হঠাৎ করেই স্পেশাল টিমের সমস্ত কম্পিউটার আর ডিভাইস গুলো কাজ করা বন্ধ করে দেয়, আর ঠিক তখনই তাদের স্ক্রিনে একটা এলিয়েন এসে পড়ে, যার নাম ছিল জারাব। সে বলে যে সে অন্য গ্রহ থেকে এসেছে, আর সবাই তাকে এলিয়েন নাম্বার 2 বলেও ডাকতে থাকে। আসলে সে যখন পৃথিবীতে আসে তখন তার চারপাশে একটা শক্তিশালী ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, যার কারণে সমস্ত ইলেকট্রনিক ডিভাইস বন্ধ হয়ে গিয়েছিল। এরপর সে নিজের মানসিক শক্তি দিয়ে সব কম্পিউটার আর ডিভাইস গুলো আবারও চালু করে দেয়। জারাব জানায় যে সে প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে চায়, আর মানুষ আর এলিয়েনদের ভবিষ্যৎ নিয়ে তার সাথে কথা বলতে চায়। আর এইভাবে আস্তে আস্তে জারাব মানুষদের বিশ্বাস অর্জন করে ফেলে। কিন্তু অন্যদিকে সেই স্পেশাল এজেন্টদের মনে হচ্ছিল যে যদি যুদ্ধ হয় তাহলে জারাব তাদের জন্য একটা বড় বিপদ হয়ে দাঁড়াতে পারে, কারণ সে নিজের শক্তি দিয়ে যে কোনো দেশের ডেটাবেস চুরি করে সেটা আবার তাদের শত্রু দেশের কাছে বিক্রি করে দিতে পারে। অন্যদিকে তখন আমরা কামিনাগাকে দেখতে পাই, সে একটা গাড়িতে বসে তার এক সঙ্গীর সাথে একই কথা বলছিল। সে বলছিল যে জারাব আসলে মানুষদেরকে বোকা বানানোর জন্য বন্ধু হওয়ার নাটক করছে। কিন্তু পরে যখন কামিনাগা গাড়িতে একাই বসেছিল, হঠাৎ করেই জারাব তার সামনে এসে পড়ে। সে তার ভয়ঙ্কর পরিকল্পনার কথা জানিয়ে বলে যে মানুষদের ধ্বংস হওয়াটা খুবই জরুরি, কারণ তারা পৃথিবীর অন্য সব প্রাণীদের জন্য বিপজ্জনক হয়ে উঠছে। জারাব আরো বলে যে মানুষদেরকে বিশ্বাস করা যায় না, তারা নিজেদের মধ্যেই লড়াই করে আর তাদের জনসংখ্যাও বেড়েই চলেছে। এই কথা শুনেই কামিনাগা বলে যে সে জারাবকে এমন কিছু করতেই দেবে না, কিন্তু জারাব বলে যে আল্ট্রাম্যানও তার কোনো ক্ষতি করতে পারবে না। আর তখনই এই রহস্যের খোলাসা হয় যে জারাব আসলে জানতো যে কামিনাগাই আল্ট্রাম্যান হয়ে সবাইকে বাঁচাচ্ছে। এরপর জারাব কামিনাগাকে অজ্ঞান করে তার নিজের সাথে নিয়ে যায়। এই ঘটনা 3 দিন কেটে গেছে, আর সিক্রেট ডিপার্টমেন্ট গুলো তখনও কামিনাগাকে খুঁজছিল। এজেন্টরা কিছু ছবি আর ভিডিও জোগাড় করে যাতে কামিনাগার কোনো খোঁজ পাওয়া যায়, কিন্তু এর মধ্যেই তারা এমন একটা ভিডিও পায় যেটা দেখে সবাই অবাক হয়ে যায়। সেই ভিডিওতে দেখা যায় কামিনাগা একটা ডিভাইসের বোতাম টিপছে, আর তারপরেই সে আল্ট্রাম্যানে পরিণত হচ্ছে। আর এটা দেখে তখন সবাই বুঝতে পারে যে কামিনাগাই আসল আল্ট্রাম্যান। ঠিক সেই সময় খবর আসে যে আল্ট্রাম্যান একটা শহরে ঢুকে ভাঙচুর চালাচ্ছে। কেউ বুঝতে পারছিল না যে সে কেন এইভাবে সবার ক্ষতি করছে, যেখানে সেই তো কিছুদিন আগে সবাইকে কাজুর হাত থেকে বাঁচিয়েছিল। আসলে সব মন্ত্রীরা জারাবের দেওয়া তথ্যের উপরে বিশ্বাস করছিল। এরই মধ্যে আমরা দেখি আসামের কাছে একটা গোপন প্যাকেজ আসে যেটা কামিনাগা পাঠিয়েছিল। সেটার ভিতরে ছিল একটা ডিভাইস, এর সাহায্যে সে আল্ট্রাম্যান হতে পারত। এবার আসামি কামিনাগার পুরনো সঙ্গীর সাথে দেখা করে, আর তারা দুজনে মিলে ডিফেন্স টিমকে এই ডিভাইসের ব্যাপারে জানায়। এরপর আসামি আর কামিনাগা সেই পুরনো সঙ্গী মিলে সেই জায়গার দিকে রওনা হয় যেখানে আল্ট্রাম্যানকে বন্দী করে রাখা হয়েছিল। ক্যাপ্টেন তামুরা আর তার টিম সেনাবাহিনীকে পরামর্শ দেয় আল্ট্রাম্যানের উপর হামলা না করার জন্য। অন্যদিকে আসামি খুব দ্রুত সেই জায়গার কাছে পৌঁছে যায় যেখানে কামিনাগাকে বন্দী করা হয়েছিল। আসামি তাকে জিজ্ঞেস করে যে সে কেন নিজের পরিচয়ের ব্যাপারে সবাইকে মিথ্যা বলছিল। কামিনাগা উত্তর দেয়, আমি কখনো মিথ্যা বলিনি, আমি শুধু চুপ থেকে সত্যিটা লুকিয়ে রেখেছিলাম। এরপর আসামি তাকে মুক্ত করার জন্য তার ডিভাইসটা ফেরত দেয়, কিন্তু ঠিক সেই মুহূর্তেই নকল আল্ট্রাম্যান সেখানে হামলা করে আসামিকে বন্দী করে ফেলে। তখন কামিনাগা একটু সময় নষ্ট না করে আল্ট্রাম্যানের রূপ নিয়ে নেয়। আর এবার সবার কাছে এটা পরিষ্কার হয়ে যায় যে এতক্ষণ তারা যে আল্ট্রাম্যানকে দেখছিল আসলে সে নকল কেউ। এরপর কামিনাগা একটা আঘাত করে নকল আল্ট্রাম্যানকে দূরে ছুড়ে ফেলে দেয় আর আসামিকে বাঁচিয়ে একটা সুরক্ষিত জায়গায় রেখে দেয়। এবার আসল আর নকল আল্ট্রাম্যানের মধ্যে শুরু হয় এক ভয়ঙ্কর লড়াই। আসল আল্ট্রাম্যান তার প্লাজমা রশ্মি দিয়ে নকল আল্ট্রাম্যানকে শূন্যে পাঠিয়ে দেয়, আর তখনই নকল আল্ট্রাম্যান তার আসল রূপে ফিরে আসে আর জানা যায় যে সে আসলে জারাব ছিল। এবার তারা দুজনেই আকাশে উঠতে উঠতে একে অপরের উপর ভয়ঙ্কর আক্রমণ করতে থাকে। আল্ট্রাম্যান তার শক্তিশালী প্লাজমা রশ্মি দিয়ে সোজা জারাবের উপর মারে, আর তারপর সে একটা এনার্জি রিক্স তার দিকে ছুড়ে মারে। এর ফলে জারাবের শরীর 2 টুকরো হয়ে যায় আর সে সেখানেই মারা যায়। অবশেষে জয়ের পর আল্ট্রাম্যান সেখান থেকে উড়ে যায়, আর কেউ জানতো না যে সে কোথায় গেল। পরের দিন জাপান সরকার এজেন্ট কামিনাগার পেছনে পড়ে যায়, কারণ তার আসল পরিচয় তো এখন সবার সামনে চলে এসেছিল। কিন্তু আল্ট্রাম্যান আর আসামি দুজনেই গায়েব ছিল, আর তারা কোথায় গেছে তা কেউ জানে না। আর অনেকদিন ধরেই তাদেরকে খোঁজাখুঁজি চলতে থাকে। একদিন হঠাৎ স্পেশাল ডিফেন্স টিমের কাছে খবর আসে যে আসামিকে শহরের মাঝখানে কোথাও দেখা গেছে, আর এটা শোনার পর পুরো টিম তাকে সেখানে বাঁচাতে চলে আসে। কিন্তু এ কি, তারা গিয়ে দেখে যে আসামি প্রায় 40 ফুট লম্বা হয়ে গেছে। তারা আসামির সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু সে কারো কথাই শুনছিল না। আর কিছুক্ষণ পরেই তারা বুঝতে পারে যে আসামি আসলে কারো দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছিল। হঠাৎ করে আসামি একটা বিল্ডিং এর উপর ঘুষি মারে আর চারিদিকে হইচই শুরু হয়ে যায়। ঠিক তখনই আকাশ থেকে একটা রহস্যময় কণ্ঠ শোনা যায়। সেই কণ্ঠটা বলে যে আল্ট্রাম্যান যে প্রযুক্তি ব্যবহার করে সেটা শুধু তার একার না। যেই সেই কণ্ঠস্বর
শ্বাসপ্রশ্বাস বন্ধ হয়ে যায়, আসামি হঠাৎ মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যায়। পুলিশ পুরো এলাকাটা ঘিরে ফেলে আর সরকারের পরবর্তী আদেশের অপেক্ষা করতে থাকে। অন্যদিকে সেই স্পেশাল এজেন্টরা এটা জানার চেষ্টা করছিল যে আসামি কিভাবে এত বড় হলো আর ওই রহস্যময় কণ্ঠটাই বা কার ছিল। যখন তারা ভাবছিল যে আসামিকে কিভাবে আবার আগের মতো স্বাভাবিক করা যায়, ঠিক তখনই একজন লোক চুপিসারি ঘরে ঢুকে আসে। সে জানায় তার নাম মেফিলাস, এলিয়েন নাম্বার 0, আর সে দাবি করে যে সে আল্টাম্যানের পিছু পিছু পৃথিবীতে এসেছে। মেফিলাস বলে, আগে তোমরা যে রহস্যময় কণ্ঠটা শুনেছিলে ওটা আমারই ছিল। সে আরো বলে যে সে মানুষদের সাথে ভালো সম্পর্ক তৈরি করতে চায়। এরপর ওই এলিয়েন সবাইকে সেই জায়গায় নিয়ে যায় যেখানে আসামি তার বিশাল রূপে অজ্ঞান হয়ে পড়েছিল। সে হঠাৎ হাওয়াতে হাত ঘোরাতেই আকাশ থেকে একটা ডিভাইস নিচে নেমে আসে। এটার নাম ছিল বিটা বক্স। মেফিলাসের কাছেও এরকম একটা বিটা বক্স ছিল, কিন্তু এটা আকারে আরো ছোট। পর মেফিলাস একটা বোতাম টিপতেই আসামি আবারও আগের মতো স্বাভাবিক অবস্থায় চলে আসে। সেই রাতে মেফিলাস জাপানের নেতাদের সাথে মিটিং করে আর বলে যে সে মানুষদের ব্যবহারের জন্য কিছু বিটা বক্স দিতে চায়, কিন্তু তার বদলে সে সরকারের একটা বড় পদ দাবি করে। সে বলে সে মানুষদের কোনো আইনেই হস্তক্ষেপ করবে না, বরং সে এলিয়েন আর মানুষদের মধ্যে বন্ধুত্ব আর শক্তি চায়। পরের দিন দেখা যায় আসামি খুব রেগে আছে, কারণ সে যখন বিশাল রূপে ছিল তখন লোকেরা তার অনেক খারাপ ছবি তুলে ইন্টারনেটে ছড়িয়ে দিয়েছে। সে তার সঙ্গীদেরকে বলে যে মেফিলাসের উপর সে খুব রেগে আছে, কারণ মেফিলাস তার অনুমতি ছাড়াই তার রূপ পরিবর্তন করেছিল। ঠিক তখনই তার কম্পিউটারে একটা মেসেজ আসে আর মেফিলাস তার শক্তি ব্যবহার করে ইন্টারনেট থেকে সব খারাপ ছবিগুলো মুছে দেয়। এরপর আমরা দেখি মেফিলাস কামিনাগার সাথে মানুষদের ভবিষ্যৎ নিয়ে কথা বলছে, কিন্তু কামিনাগা বলে যে মানুষদেরকে বিটা বক্স দেওয়ার সিদ্ধান্তটা খুব মারাত্মক হতে পারে, কারণ এতে মানুষদের স্বাভাবিক বিকাশ থেমে যাবে। এই সময় কিছু পুলিশ আল্টাম্যান আর মেফিলাসকে ঘিরে ফেলে, কিন্তু মেফিলাস তার শক্তি দিয়ে আল্টাম্যানকে নিয়ে গায়েব হয়ে যায়। এরপর দেখা যায় তারা দুজনে একটা রেস্তোরাঁয় বসে কথা বলছে। মেফিলাস জানায় যে সে সরকারের সাথে বিটা বক্স দেওয়ার চুক্তি করে ফেলেছে, যাতে কিছুদিনের মধ্যেই মানুষ বায়োলজিক্যাল অস্ত্রে পরিণত হয়। কামিনাগা তখন আসামিকে ফোন করে একটা নিরাপদ জায়গায় দেখা করতে বলে। কয়েক ঘন্টার মধ্যেই পুরো স্পেশাল ডিফেন্স টিম ট্রেন স্টেশনে একত্রিত হয়। কামিনাগা তাদের সবার কাছে ক্ষমা চায় আর মেফিলাসের পরিকল্পনা ব্যর্থ করার জন্য সবার কাছে সাহায্য চায়। সে বলে এই বিটা বক্স গুলো এই পৃথিবীতে নয়, বরং মহাকাশের অন্য একটা ডাইমেনশনে আছে। তখন তার সঙ্গীরা বলে যে মানুষ কিছু বিটা বক্স ব্যবহার করছে, যেই মানুষ বিটা বক্স ব্যবহার করেছে তার মাধ্যমেই সেখানে পৌঁছানো সম্ভব, আর সেই রকম একজনই ছিল আসামি। এবার আল্টাম্যান আসামির কাছে গিয়ে তার গন্ধ নেওয়ার চেষ্টা করে আর তার মাধ্যমে সেই জায়গার ঠিকানা বের করে যেখানে বিটা বক্স গুলো রাখা ছিল। পরের দিন যখন মেফিলাসের পরিকল্পনা সফল হতে যাচ্ছিল এবং সে মানুষদেরকে বিটা বক্স দেওয়ার জন্য সেগুলো বের করে, ঠিক সেই মুহূর্তে আল্টাম্যান সেখানে এসে বিটা বক্সটা তুলে নেয়। এরপর প্লেনে থাকা তার সঙ্গীদের হাতে দিয়ে দেয়। এটা দেখে মেফিলাস রেগে যায় আর সে তার আসল এলিয়েন রূপে চলে আসে। সে তার ডিভাইসটা চালু করে একটা বিশাল দানবে পরিণত হয়। এরপরে কাছের একটা ইলেকট্রিক স্টেশনে আল্টাম্যান আর মেফিলাসের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়ে যায়। দুজনেই একে অপরের উপর প্লাজমা রশ্মি দিয়ে আক্রমণ করে আর তাদের রশ্মিগুলো একে অপরের সাথে ধাক্কা খেতেই সেখানে একটা বিশাল বিস্ফোরণ হয়। কিন্তু মেফিলাসের শক্তি অনেক বেশি ছিল, তার মনে হচ্ছিল যে সে জিতেই যাবে, তাই সে আল্টাম্যানকে শেষ করার জন্য তার দিকে এগিয়ে যাচ্ছিল। কিন্তু হঠাৎই সে দেখে যে সেখানে আরো একজন এলিয়েন উপস্থিত। তাকে দেখেই মেফিলাস হার মেনে নেয়, নিজের বিটা বক্সটা তুলে নেয় আর সঙ্গে সঙ্গে পৃথিবী ছেড়ে চলে যায়। গল্পের শেষে আমরা সেই জঙ্গলে ফিরে যাই যেখানে নিরঙ্গার হামলা হয়েছিল। কামিনাগা সেখানে এসে নিজের শরীরের কাছে পৌঁছায় আর তখনই জানা যায় যে সেই দিন ওই বাচ্চাটাকে বাঁচাতে গিয়ে কামিনাগা মারা গিয়েছিল। আর তখন থেকেই আল্টাম্যান, যার আসল নাম লিপিয়া, কামিনাগার রূপ নিয়ে মানুষের মধ্যে থাকতে শুরু করে। জঙ্গলের গাছপালার মধ্যে থেকে আরো একজন রহস্যময় এলিয়েন এসে পড়ে। এটাই সেই এলিয়েন যাকে দেখে মেফিলাস পৃথিবী ছেড়ে পালিয়েছিল। এর নাম ছিল জোফি। সে পৃথিবীতে এসেছিল কারণ লিপিয়া একজন সাধারণ মানুষের রূপ নিয়ে পৃথিবীতে থাকছিল আর এর মাধ্যমে সে এলিয়েনদের আইন ভঙ্গ করছিল। এদিকে মানুষেরাও এখন বিটা বক্সের ব্যাপারে জেনে গিয়েছিল আর তারা বুঝতে পারছিল যে তাদের বিজ্ঞান কতটা পিছিয়ে আছে, তাই তারা আরো উন্নতির দিকে মনোযোগ দেয় আর এলিয়েনদের মতোই উন্নত হতে চায়। কিন্তু জোফি ঠিক করে ফেলেছিল যে সে মানুষদেরকে তার সমান বুদ্ধিমান হওয়ার আগেই পৃথিবীটাকেই ধ্বংস করে দেবে। এরপর জোফি পুরো পৃথিবী ধ্বংস করার জন্য জেটন নামের একটা ভয়ঙ্কর অস্ত্র হাওয়ায় ছেড়ে দেয়। এই ডিভাইস থেকে একটা মারাত্মক শক্তি বের হবে যা পুরো পৃথিবীটাকে ঢেকে দিয়ে নষ্ট করে দেবে। জেটন যখন আকাশে পৌঁছায় তখন সব মানুষরাই সেটা দেখতে পাচ্ছিল, কিন্তু সরকার কাউকে কিছুই জানায়নি যে আসলে ওটা কি। অন্যদিকে কামিনাগা তখন জোফিকে বলে যে সে পৃথিবী আর মানুষদেরকে বাঁচানোর জন্য শেষ পর্যন্ত লড়াই করবে। এরপর সে তার স্পেশাল টিমের কাছে পৌঁছে জানায় যে জেটন এতটাই শক্তিশালী যে তাতে শুধু পৃথিবী না, পুরো গ্যালাক্সিটাই ধ্বংস হয়ে যেতে পারে। এই কথা শুনে তার সঙ্গীরা বলে যে শুধু সে মানে আল্টাম্যানই জেটনের হাত থেকে পৃথিবীকে বাঁচাতে পারবে। এমনকি ক্যাপ্টেন আর আসামিও কামিনাগার সাহস বাড়ায় যাতে সে তার জীবনের সব থেকে কঠিন মিশনে যেতে পারে। অবশেষে কামিনাগা আল্টাম্যানের রূপ নেয় আর মহাকাশের দিকে রওনা হয়। যেই সে জেটনের কাছে পৌঁছায় সে তার পুরো শক্তি দিয়ে প্লাজমা রশ্মি দিয়ে আক্রমণ করে, কিন্তু তাতে কোনো লাভই হয় না। এরপর আল্টাম্যান তার এনার্জি ডিস্ক বের করে আর জেটনের উপর হামলা চালায়, কিন্তু তাতেও কোনো কাজ হয় না। এই আক্রমণের পর জেটনের ডিফেন্স সিস্টেম চালু হয় আর সে আল্টাম্যানের উপর ভয়ঙ্কর হামলা শুরু করে। আল্টাম্যান এত ভয়ানক আক্রমণের সামনে টিকে থাকতে পারে না আর সে আহত হয়ে পৃথিবীতে ফিরে আসে। এবার জাপান সরকারের কাছে খবর পৌঁছায় যে আল্টাম্যানও জেটনকে ধ্বংস করতে পারেনি। তখন সবার মনে হতে থাকে
থাকে যে পৃথিবীর শেষ সময় চলে এসেছে। এভাবেই কিছুদিন কেটে যায়। হাসপাতালে কামিনাগার চিকিৎসা চলছিল আর সাধারণ মানুষ নিজেদের জীবন শান্তিতেই কাটাচ্ছিল, কারণ তারা তো আসলে তখনও জানতো না যে পৃথিবীর চারপাশে কত বড় বিপদ ঘুরছে। টিমের বাকি সদস্যরা মিলে জেটনকে ধ্বংস করার বিভিন্ন উপায় খুঁজতে থাকে। আর তখনই তাদের মনে পড়ে যে মহাকাশে যাওয়ার আগে কামিনাগা একটা ফ্ল্যাশ ড্রাইভ রেখে গিয়েছিল, আর সেই ড্রাইভে তারা বিটা পাওয়ার আর তার ব্যবহারের সম্পর্কে অনেক তথ্য পায়। আর তখন তারা দুজন মিলে বিটা পাওয়ারের সাহায্যে জেটনে বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা করে। কয়েকদিন পর কামিনাগার জ্ঞান ফেরে। তার সঙ্গীরা তাকে পৃথিবী বাঁচানোর পুরো পরিকল্পনাটা জানায়, আর তার ট্রান্সফরমেশন ডিভাইসে এখন বিটা পাওয়ার এসে গেছে। আর এই শক্তির মাধ্যমে তারা দুটো মহাজাগতিক শক্তিকে একে অপরের সাথে ধাক্কা লাগিয়ে সেখান থেকে প্রচন্ড এনার্জি উৎপাদন করতে পারবে। কিন্তু এই মিশনটা খুবই ঝুঁকিপূর্ণ ছিল, কারণ এই বিস্ফোরণের সময় আল্ট্রাম্যান হয়তো মহাবিশ্বের অন্য কোনো ডাইমেনশনে হারিয়ে যেতে পারে। যাই হোক, কামিনাগা এই মিশনটা শেষ করার সিদ্ধান্ত নেয় আর মানবতাকে বাঁচানোর জন্য জেটনের দিকে রওনা দেয়। জেটনে বিস্ফোরণ হওয়ার ঠিক আগের মুহূর্তেই আল্ট্রাম্যান তার উপর মহাজাগতিক শক্তি দিয়ে আঘাত করে, যাতে দুটো মহাজাগতিক শক্তি একে অপরকে শুষে নেয়। এই বিস্ফোরণটা এতটাই ভয়ানক ছিল যে দুটো শক্তির প্রভাবে সেখানে একটা ব্ল্যাক হোল তৈরি হয়, আর আল্ট্রাম্যান তাতে পড়ে গিয়ে অন্য একটা ডাইমেনশনে পৌঁছে যায়। এই নতুন জগতে আল্ট্রাম্যান জফির সাথে পৃথিবীতে তার অভিজ্ঞতা নিয়ে কথা বলে। জফি মানুষদের বুদ্ধি আর প্রযুক্তি দেখে বেশ প্রভাবিত হয়, আর তাই সে অবশেষে পৃথিবীকে ধ্বংস না করার সিদ্ধান্ত নেয়। শেষে লিপিয়া জফির কাছ থেকে একটা শেষ অনুরোধ করে। সে বলে যে সে নিজেকে উৎসর্গ করতে চায় যাতে পৃথিবীতে কামিনাগা আবারও বেঁচে উঠতে পারে। জফি তার কথা মেনে নেয় আর একটা ডিভাইসের মাধ্যমে কামিনাগার শরীরকে আল্ট্রাম্যান থেকে আলাদা করে দেয়। সেই দিন পৃথিবীতে কামিনাগা চোখ খোলে। তাকে দেখে তার পুরো টিম খুশি হয়, কারণ শেষ পর্যন্ত সে পৃথিবীকে ধ্বংসের হাত থেকে বাঁচিয়েছিল। আর গল্পটা এখানেই শেষ হয়ে যায়। এই গল্পটা আমাদেরকে শেখায় যে আমরা মানুষ হিসেবে হয়তো দুর্বল, নিজেদের মধ্যে অনেক ভেদাভেদ, অনেক লড়াই, কিন্তু অস্তিত্বের সংকট যখন আসে তখন আমরা ঠিকই এক হয়ে যাই। আমাদের ভেতরে এই একতা আর সাহসী আমাদেরকে সব থেকে বড় শক্তি বানায়। ভিন গ্রহ থেকে আসা আল্ট্রাম্যান নিজের জীবন দিয়ে আমাদের ওই বিশ্বাসটাই ফিরিয়ে দিয়ে গেল যে এত কিছুর পরেও মানব জাতি রক্ষা পাওয়ার যোগ্য। সে শিখিয়ে গেল যে আসল হিরো শুধু বিশাল চেহারা বা অলৌকিক শক্তির অধিকারী হয় না, আসল হিরো সেই হয় যে অন্যের জন্য নিঃস্বার্থভাবে নিজেকে বিলিয়ে দিতে পারে। তাই আসুন আমরাও আমাদের জীবনের ছোট বড় লড়াইগুলোতে একে অপরের পাশে দাঁড়াই, কারণ দিন শেষে কোনো সুপার হিরো এসে আমাদেরকে বাঁচাবে না, আমাদের নিজেদেরকেই একে অপরের শক্তি হয়ে উঠতে হবে। একতাই আমাদের আলটিমেট পাওয়ার। এতটুকুই বলা ছিল। এখন চলে যাচ্ছি সরাসরি আমাদের মুভি ম্যানের ফ্যান সেকশনে। আমাদের আজকে সেরা মন্তব্যকার হিসেবে নির্বাচিত হয়েছেন মোহনা আপু। তিনি বলেছিলেন, ছোট ভাই আমি বড় আপু। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন আপনি? যাই হোক, কমেন্ট করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ, আর এভাবে আমাদের পাশে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো মুভির গল্প নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন আর অবশ্যই ভালোকে ভালোবাসুন।